যে আমার বাবা মা আত্মীয় স্বজন পরিজন সবাই আমার পাশ থেকে সরে গেছিলো, এরকম একটা জানি, যেটা আমি নিজে বলেছি। মাঝে মাঝে ফোনে সুইচ অফ করে দিই, ব্লক করে দিই। এত বাজে কমেন্ট, গালাগালি করে, ফোন করে। প্রথম যখন আমি রিক্সায় শুরু করেছিলাম 3 কিলো চাল, এই যে ছোট হাঁড়িটা দেখছেন, এই ছোট হাঁড়িটা আমার ফার্স্ট। প্রায় 17 জন আমেরিকা থেকে একটা বন্ধুদের টিম এসছে। একটা বন্ধু একসঙ্গে বসে আমার ফেসবুক লাইভেও ছিল উনি কালকে। তো এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা আমি বোধহয় আমি নিজের যেখানে ব্যবসা ছিল আমি সেই ভালোবাসাটাই ওখানে পেতাম না যদি আমি মায়াপুরে না আসতাম। পূর্ণ মহাপ্রভুর কৃপা, জগন্নাথের কৃপা আর সকল মানুষের ভালোবাসা, আর আপনাদের মতো সোশ্যাল মিডিয়ার যারা কভারেজ করে তারা তো সবসময়ের জন্য আমার পাশে আছে। ক্যাপশন দেখে আশা করি বুঝেই গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, চলে এসেছি সেই বিখ্যাত জগন্নাথ ভেজ বিরিয়ানি। হ্যাঁ, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে খুব পপুলার, রানা প্রভুর দোকান, যেটা একদম মায়াপুরের ঠিক সামনে। ওখানে তো ফার্স্টে চলেই গিয়েছিলাম, তারপরে যেতে না যেতেই দেখা হয়ে গেল রানা প্রভুর সাথে। হ্যাঁ, রানা প্রভু সত্যি একজন খুব ভালো মনের মানুষ। ওনার অনেক ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আশা করি তোমরাও দেখেছো। তো সেখানে দেখে দেখে আমার মনে অনেক প্রশ্ন জেগেছিল যে কিভাবে এই ব্যবসায়ী এসেছেন, তার বাড়ি কোথায়, তিনি কি কি করেন, সমস্ত কিছু। সেই জন্যেই আমি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে চলে গিয়েছিলাম রানা প্রভুর কাছে। অবশ্যই আমি যেরকম প্রশ্নের উত্তরগুলো খুঁজছি আমার মনে হয় তোমরাও খুঁজছো। তো চলো এই ভিডিওতে তোমাদেরকে সমস্তটা বলবো। আর যাওয়ার পরেই আমি ওনাকে বলেছিলাম যে ওনার আজকে অনেকটা টাইম আমি নেব, অনেকটা বকবক করব আর অনেকটা জ্বালাবো। আর হ্যাঁ, বলার পরও কিন্তু উনি হাসি মুখে সমস্তটা মেনে নিয়ে আমাকে সময় দিতে সাথে সাথেই রাজি হয়ে গিয়েছিলেন। আমি এখানে দাঁড়িয়েছি কেননা রানা প্রভু এখন নেই, মানে ফার্স্টে তো কথা হলো, তারপরে ওনার যেখানে বাড়ি সেখান থেকে কিছু লোকজন এসেছে। তো উনি এখন গেছেন ওখানে, একটু মানে দেখা করেই হোটেলটা বুক করে দিয়ে চলে আসবে। তো সেজন্য আমি একটু দাঁড়িয়ে আছি, দেখি এদিক ওদিক ঘুরবো, তারপরে উনি 8 ঘন্টার মধ্যে চলে এলে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তো তোমরা দেখতে থাকো। আমি এখন ওখানেই দাঁড়িয়ে আছি, তো দেখতেই পাচ্ছ। দেখা যাক কোথায় যাওয়া যায়, এদিক ওদিক একটু ঘুরে নিই, তারপরে আবার ফিরে আসি। তোমাদেরকে তো বললামই উনি একটু বেরোচ্ছেন, সেই জন্য উনি সমস্তটাই দিদিকে বুঝিয়ে দিলেন আর আমাদেরকেও দাঁড়াতে বললেন। তো আমিও এই দিদিটার সাথে একটু বকবক করছিলাম, কি কি মেনু হবে আজ সমস্তটা জিজ্ঞেস করছিলাম, আর রানা প্রভুর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই উনি আবার ফিরে এলেন এবং সাথে সাথে ঢুকে পড়লেন ওনার কিচেনে, মানে রন্ধনশালায়। আমিও ওনার পারমিশন নিয়ে ওনার পেছন পেছন ঢুকে গিয়েছিলাম ওনাকে অনেকটা জ্বালাবো আর কিভাবে রান্না করে সেটা দেখবো বলে। তো উনি কিছু কিছু আমাকে শেখাচ্ছিলেন যে এটার পর এই মশলাটা দিতে হয়, ওটার পর ওই মশলাটা দিতে হয়। সমস্ত তো শেয়ার করা সম্ভব না, তাই তোমাদেরকে কিছু কিছু ক্লিপস দেখালাম। কিছুটা রান্না দেখার পর আর একটা হাঁড়ি যখন বিরিয়ানির বাইরে এলো, আমিও বাইরে এসেছিলাম। দেখি এক গাদা মানুষের ভিড় জমে গেছে রানা প্রভুর সাথে সেলফি তোলার জন্যে আর ভুড়ি ভোজ করার জন্য, জমিয়ে ভেজ বিরিয়ানি দিয়ে। তো আমি মাঝে মাঝে বাইরেটা দেখছিলাম আর মাঝে মাঝে গিয়ে ভেতরের রান্নাঘরেও যাচ্ছিলাম। আর দেখছি রানা প্রভু তো প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড চটজলদি হাতে রান্না করছেন। তারপর উনি যেই বিরিয়ানিটা ভাবে বসালেন, আমি ওনাকে নিয়ে চলে এসেছি আমার প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য। তো চলো ওনার মুখ থেকে শুনে নিই উনি কিভাবে এত বড় হলেন এবং কিভাবে নিজের জীবনের লড়াইটা শুরু করেছিলেন। সম্পূর্ণটাই আমি ক্রেডিট একটাই দেব, সকল জনসাধারণ। মানুষের ভালোবাসাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। কারণ আমরা সবসময় ভাবি যে একটা প্রবাদ আছে না, যে আমাদের সবাই বলে যে একজন উপরে উঠলে চেষ্টা করে সবাই নিচে নামানোর জন্য, কিন্তু সেই 2-1 জন সেটা মুষ্টিমেয়। কিন্তু আমাদের শুধু বাঙালি নয়, আমার একটা জিনিস সব থেকে ভালো লাগে যে বাঙালি নয়, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতির মানুষ নির্দ্বিধায় মানে নিঃসংকোচে আমাদের এখানে আসছে, এটা আমার সব থেকে বড় পাওয়া। এখানে তো প্রচুর বিদেশ থেকে লোকজন আসা শুরু হয়েছে। আপনি হয়তো সন্ধ্যেবেলা আসলে দেখতে পাবেন প্রায় 17 জন আমেরিকা থেকে একটা বন্ধুদের টিম এসছে। ওনাদের একজন একটু আগে এসেছিলেন, তা উনি 3 দিন আগে আমার দোকান থেকে এখানকার বাঙালি এক বন্ধুর সঙ্গে এসে বিরিয়ানি খাওয়ার পর থেকে উনি পরপর 3 দিন নিয়ে গেছে। কালকে ওনারা 17টা বন্ধু একসঙ্গে বসে আমার ফেসবুক লাইভেও ছিল উনি কালকে। তো এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা আমি বোধহয় আমি নিজের যেখানে ব্যবসা ছিল আমি সেই ভালোবাসাটাই ওখানে পেতাম না যদি আমি মায়াপুরে না আসতাম। এটা সম্পূর্ণ মহাপ্রভুর কৃপা,
জগন্নাথের কৃপা আর সকল মানুষের ভালোবাসা, আর আপনাদের মতো সোশ্যাল মিডিয়ার যারা কভারেজ করে তারা তো সবসময়ের জন্য আমার পাশে আছে। সত্যি কথা বলবো যে সবাই সোশ্যাল মিডিয়াতে জানে যে যে আমার বাবা মা আত্মীয় স্বজন পরিজন সবাই আমার পাশ থেকে সরে গেছিলো, এরকম একটা জানি, যেটা আমি নিজে বলেছি। কিন্তু এখন আমি যেটা উপলব্ধি করতে পারছি যে আজকে আমার বাবা সবসময় চেয়েছিল আমার ছেলে নিজের প্রচেষ্টায় কিছু ভালো কিছু করবে। প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন থাকে যে তার সন্তান কিছু নিজের প্রচেষ্টায় কি করছে, তাই না? সাঁতার কাটা শেখায় বাবা, কিন্তু বাবা একটু ছেড়ে দিয়ে দেখে সে নিজে সাঁতার কাটতে পারছে কিনা। তো আজকে আমার বাবা মা চেয়েছেন যে তার সন্তান নিজের মতো করে একটা পরিচয় পাক, তার জন্য সবসময় বলবো। আর বিশেষ করে আমার বাবা সবসময় আমার পাশে আছেন। আর এখন তো দিনে 3 থেকে 4 বার শুধু ফোন করে, কালকে তো আমাকে বলেই দিল যে কালকে দোকান খুলবেই না, আমার শরীর খারাপ শুনেছিল। তো আমার যেভাবে তারা গাইড করছে, যেভাবে সবাই মানুষ আমার পাশে আছে, আমার পরিশ্রম করার শক্তি যোগাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মানুষ। প্রথম যখন আমি রিক্সায় শুরু করেছিলাম 3 কিলো চাল, এই যে ছোট হাঁড়িটা দেখছেন, এই ছোট হাঁড়িটা আমার ফার্স্ট বিরিয়ানি। 3 কিলো চাল নিয়ে ভাগীরথী কার পার্কিং, যেটা মায়াপুরে আছে, ওই কার পার্কিংয়ের সামনে ফার্স্টে আমি বসি দুপুরবেলা। আমি আর আমার ওখানকার একটা ছেলে এসেছি, খুব ভয় ভয় লাগছে, ভ্যান চালানো অভ্যাস না, ভ্যানটা ঠেলে নিয়ে এসেছি। তখন নিয়ে এসে বসলাম, সবাই আমার মুখের দিকে দেখছে, আর লেখা আছে বিরিয়ানি। সবাই মুখের দিকে দেখছে যে এরকম একটা ছেলে রাস্তার ধারে বিরিয়ানি বিক্রি করবে। তখন মায়াপুরে বিরিয়ানি এখানে একজন বিক্রি করতেন, এখানে অন্য স্টাইলে বিক্রি হতো, যেটা ভেজ বিরিয়ানি সাউথ ইন্ডিয়া এটা পাওয়া যায়, বিনস ক্যাপসিকাম ফুলকপি গাজর যেটা দিয়ে। তো আমার তখন ইঁচড় বিরিয়ানি ছিল ফার্স্ট, তখন সিজন ছিল ইঁচড়ে। প্রথম দিন ভয় লাগছিল, কিন্তু প্রথম দিন জোর করে 2-3 জনকে খাইয়েছি একদম। 2 জন ভদ্রমহিলা এসেছিলেন, ওনারা খাওয়ার পরে ওনারাই 2-3 জনকে আবার নিয়ে এসছেন। তারপর আমাদের বাদুড়িয়া থেকে 11 জন লোক এসেছিল, ওনারাও খেলেন। এই আমার প্রথম পথ চলা, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমার ওই বিরিয়ানিটা বিক্রি হয়ে যায়। তারপর একটা মনের সাহস পাই যে না, মানুষ পছন্দ করতে পারে। তারপরে অনেকে বাধা দিয়েছে, অনেকে বলেছে যে তুমি এগুলো করো না, কারণ এখানে বিক্রি হবে না, কেউ খাবে না, ফালতু করে নষ্ট হবে। এখানে সবাই ডাল ভাত সবজির উপরে একটা ভালো হয়, থালি বিক্রি হয়, তুমিও। তখন আমি বললাম যদি জগন্নাথ কৃপা করে একদিন হবে, এই ভেবে আমি বানাতে শুরু করলাম। এই টুকটুক করে 1 কিলো করে বাড়াতে শুরু করলাম। বাড়তে বাড়তে ওখানেই প্রায় 20 কিলো চাল বিক্রি শুরু হয়ে গেল। তারপর আস্তে আস্তে নিজেকে আরও গ্রুমিং করলাম যে বেটার কিছু করা যায় কিনা, আরও ভালো কিছু রান্না করা যায় কিনা। যত বেটার বিরিয়ানি বানানো যায় তত আরও কাস্টমার বাড়ুক। এইভাবে আস্তে আস্তে নিজের থেকে একটু প্র্যাকটিস শুরু করলাম, নিজের থেকে আরও এটা ওটা দিতে শুরু করলাম। করতে করতে এখন মোটামুটি খারাপ হয় না। এখন একা ছিলাম, এখন আমার দোকানে 7টা স্টাফ আছে, 7 জন। আর আমার স্ত্রী, আমি, আমার মেয়ে, এই সবাই মিলেই পরিশ্রম করি। প্রায় 9-10 জন মিলে একসঙ্গে এই দোকানটা চালাই। আমার সব থেকে ভালো লাগে কি যে এই সমস্ত যে ছেলেরা আছে, মাতাজিরা আছে, এদের সবাইকে নিয়ে আমার পরিবার, এটাই আমার বড় পাওয়া। শুধু একটা কথাই বলবো যে সৎভাবে বাঁচলে আর ভালো খাওয়ালে মানুষকে, যতই এই সমস্ত মানে অসাধু মানুষের কমেন্ট আসুক না কেন, আমার পথ 99% মানুষের ভালোবাসা নিয়ে চলবে। আর তাদের ভালোবাসা আশীর্বাদ আমার সঙ্গে সবসময় আসে। আমি এইভাবে চালিয়ে যাব। শুধু এইটুকু বলবো, ভেজ পকোড়া হচ্ছে তো, ভেজ চাউমিন হচ্ছে, ভেজ রোল হচ্ছে কিনা, ভেজ মোমো হচ্ছে, ভেজ বিরিয়ানি হলে সমস্যাটা কোথায়?
আমার বক্তব্য এটাই। আমাকে অনেক প্রেশার এসছে, এই নিয়ে অনেক কমেন্ট এসছে, এমনকি ফোন করে প্রচুর মানুষ এখনো পর্যন্ত ফোন করে, আপনারা অবাক হয়ে যাবেন, আমাকে আমি মাঝে মাঝে ফোনে সুইচ অফ করে দিই, ব্লক করে দিই, এত বাজে কমেন্ট গালাগালি করে ফোন করে। আমি শুধু একটাই প্রশ্ন করি, ভাই তোমার কি ক্ষতি করলাম? আজকে আপনারাও দেখেছেন কত মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করে গেছে। যে মানুষগুলো আমাকে একজন বলছে ফোন করে যে তুমি ভেজ বিরিয়ানি বিক্রি করছো, তুমি জানো ওটা কাদের খাওয়ার বাকি বৃত্তান্ত? আমি শুধু বললাম, আজকে যে মায়াপুর ধামে মানুষ এসে, যারা আমাকে প্রকৃত ভালোবাসে, যারা মায়াপুর ধামকে ভালোবাসে, তারা জানে এই মায়াপুর ধামে একটা সময়, আমি ধরো 15 বছর এই যুক্ত আছি, 12-13 বছর হয়ে গেছে। আমি নিজেও দেখেছি মেন গেটের সামনে দিয়ে সবাই মাছ মাংস খাওয়াই নিয়ে ব্যস্ত থাকতো, হোটেলগুলো রমরমা বাজাচ্ছিল, প্রচুর বিক্রি হতো, মানুষ এদিকে আসতো না, ভেজের প্রতি মন্দিরে প্রসাদ পেতো ব্যাস, বা তারপরে সবাই বাইরে ওটাই খেত। কিন্তু মানুষ এখন আমাদের এই এই যে মার্কেটটায় প্রচুর মানুষ এখন ভেজের প্রতি একটা আকর্ষণ, মায়াপুর ধামে এসে তো নিরামিষ খাচ্ছে, এটাই বড় পাওয়া। আর কি মায়াপুর ধামে এসে তো অন্তত যে মানুষগুলো আসছে একটা আশা নিয়ে এই যাই মায়াপুরে গেলে একটু ভেজ খেতে পারো ভালো, ব্যাস সেটাই। মন্দিরে ভালো ভালো প্রসাদ খাচ্ছে, তারপরে এখানে আসছে, রাত্রে খাওয়া দাওয়া করছে। এই তো পোলাও, রাত্রে পোলাও রান্না করি, ফ্রাইড রাইস বানাই, সবই বানাই। আমি সবাইকে বলবো, যারা সোশ্যাল মিডিয়ায় দেখে ভালোবাসা দিয়েছো আমাকে, আর সবাইকে একটা কথাই বলবো, কোনো খারাপ তেল ইউজ করবে না, কোনো কেমিক্যাল ইউজ করবে না, আর্টিফিশিয়ালি কিছু করার কোনো প্রয়োজন নেই। ভালো রান্না হলে যে আমাকে বিরাট দেখনদারি কিছু হতে হবে না, টেস্ট যদি বেটার হয় মানুষ তোমায় খুঁজে নেবে। মানুষকে ভালো খাওয়ালে একটা মানুষ দীর্ঘদিন যদি তোমার কাছে খেয়ে অসুস্থ হয়ে যায়, তারপরে তোমাকে অ্যাকসেপ্ট করবে না। তাহলে আমাকে যদি এই ব্যবসায় টিকে থাকতে হয়, সৎভাবে চলতে হবে। আমার যেমন এখানে সত্যি কথা বলতে কি বহু মানুষ চলে যায়, আবার পরে টাকাও দেয়, ফোন করে বলে দাদা কালকে জলটা নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, টাকা দিতে পারিনি, ভুলে গেছিলাম, পেমেন্ট করে দেয়। কেন? আমার মনে হয়, আমার পূর্ণ বিশ্বাস, আমি সৎভাবে থাকলে আমাকে ভালোবাসবে। আর একটা তাদের কথা বলবো যে অনেকে হয়তো আমাকে কমেন্ট করে যে ভেজ বিরিয়ানি এত দাম বেশি কেন? তো ভেজ যেটা আমরা বানাই, আমি যেটা 50 টাকা দিই, আমার হয়তো 100 টাকা শুনে অনেকে ভাবে, কিন্তু 50 টাকা যেটা দেই মানুষ সাফিসিয়েন্ট খায়, তারপরে আর চায় না। 100 টাকারটা ওভার হয়ে যায় একটা মানুষের ক্ষেত্রে। তো সেটা যারা পছন্দ করে ভালো অনেকটা খেতে, তারা আসে। বিরিয়ানি তো মেন আইটেম, ফ্রাইড রাইস আছে, বাসন্তী পোলাও আলুর দম, পোলাও আলুর দমটা রাত্রে খুব ভালো বিক্রি হয়। সয়া চাপ থাকে, সয়াবিন কষা থাকে, আর এই দুটো এখন যেহেতু সোয়া চাপের প্রতি ফোকাসটা বেশি, মানুষ এসে আগে জিজ্ঞেস করে সোয়া চাপ হয়েছে তো, এটাই। কি কেমন লাগলো ওনার মুখ থেকে ওনার কথা শুনে? আমার তো যথেষ্ট ভালো লেগেছে আর যথেষ্ট ইন্সপায়ারও হয়েছি। যাই হোক, তারপরে বাইরে চলে এসেছিলাম। উনি বিরিয়ানির ঢাকাটা খুলে ওই গোলাপ ছেটানো বিরিয়ানির চালগুলোর ওপরে সুন্দর করে ঘি ঢেলে দিলেন। উফ, গন্ধটাই যেন আলাদা বেরোচ্ছিল। উনিও শুরু করে দিলেন গরম গরম বিরিয়ানি সার্ভ করতে। কেউ যাচ্ছিলেন নিয়ে, আর কেউ ওখানে বসেই খাচ্ছিলেন। ওনার কিন্তু 2 রকমের প্লেট আছে, একটা 50 টাকার প্লেট আর একটা 100 টাকার প্লেট। 50 টাকার প্লেটটা কিন্তু একজনের জন্য যথেষ্ট, যেটা ওনার মুখ থেকে একটু আগেই তোমরা শুনেছো। আমি কিন্তু ওখানে বসে খাইনি, এতটাই ভিড় ছিল আর এতটাই আমার গরমও লাগছিল, সেই জন্য ভাবলাম একদম বিরিয়ানিটা তুলে নিয়ে গিয়ে যে হোটেলে আছি সেই হোটেলে বসে আমি আর বুনু জমিয়ে খাবো। আর সেই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম 100 টাকার যে প্লেট সেইটা। আর দেখেছো কতটা হাইজিন মেনটেন করা হচ্ছে এখানে, যথেষ্ট
যথেষ্ট হাইজিনের সাথে কিন্তু এখানে খাবার সার্ভ করা হয়। বিরিয়ানি তো গেল, এটা কি বলো তো, এটা হচ্ছে সোয়া চাপ। এটাও আমি নিয়েছিলাম, এটাও কিন্তু অনেক পপুলার একটা আইটেম ওখানে, দারুণ খেতে, সেটা তোমাদেরকে একটু বাদেই বলবো। আশা করি কতটা পপুলার ভিড় দেখেই বুঝতে পারছো। ঠিক আছে, চলো অন্য কারোর মুখ থেকে, যিনি একটু আগে খেয়েছেন তার মুখ থেকেই তোমাদেরকে শোনাই। হেভি সুন্দর। বসিরহাট থেকে এসেছি। এখানে আমরা মায়াপুরে ঘুরতে এসেছিলাম, তো সেখান থেকেই দেখলাম যে ভেজ বিরিয়ানি, তো ভাবলাম একটু ট্রাই করা যাক নতুন আইটেম। ওই জন্যই খুব ভালো লাগলো। ওই প্রভুর মানে বসিরহাটে বাদুরিয়ায় বাড়ি, তো আমাদের খুবই পরিচিত একজন মানুষ, তো ওই জন্যই আসা আর কি। অনেক দূর থেকে, তো মায়াপুরে ঘুরতে এসেছিলাম, ভাবলাম ওকে ট্রাই করা যাক, তো খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, একদম একদম খুবই সুন্দর, অবশ্যই আসবো। তো তোমাদেরকে তো দেখালাম ওখানে এত লম্বা লাইন যে মানে আর লাইন দিয়ে খেতে ইচ্ছা করলো না। সেই জন্য আমি আর বুনু তো বিরিয়ানি নিয়ে চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশও হয়ে গেছি, বাড়ি মানে হোটেলে এসে ফ্রেশ হয়ে গিয়েছি। আর আমি ওয়েট করতে পারছি না, গরম বিরিয়ানির গন্ধ এতক্ষণ মানে আসছিল ঘ্রাণটায়, এবার খেয়ে দেখার পালা। তো চলো আমিও খাবো, তোমাদেরকেও রিভিউ দেবো যে এত পপুলার, সবাই এত ভিড় জমাচ্ছে, সত্যিই কীরকম খেতে, সেটা তো না খেলে বোঝা সম্ভব না। না দেখে তো যথেষ্টই ভালো লাগছিলো আর যথেষ্ট সুন্দরভাবেই বানানো হচ্ছিলো। তো চলো বেশি দেরি না করে চলে এসেছি এবার প্যাকেজিংটা নিয়ে, খোলার পালা। আমি তো খুব এক্সাইটেড। ফার্স্টেই পেয়ে গেলাম শশা স্যালাড হিসেবে, তারপরে বিরিয়ানির কৌটো, আর দেখেছো কতটা ভরে বিরিয়ানি দিয়েছে, অনেকটা পরিমাণ ছিল, কিন্তু বললাম না যে আমরা আর বুনু দুজনেই হয়ে যাবে। তো ফার্স্টেই তো বিরিয়ানিটা ঢেলে নিলাম, এই পদ্ধতিতে ঢাললে কিন্তু বেশ সুন্দরভাবে বেরোয়, এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। যাই হোক, তো বিরিয়ানির চালটা ভেঙে দেখা যাক ভেতরে কী কী আছে। তার আগে দাঁড়াও, শশাটা একটু বের করে নিই, শশা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এইটা ছিল সেই সোয়া চাপ, দেখতে কিন্তু প্রচণ্ড ডিলিশিয়াস, লাল লাল গ্রেভি, উফ দেখেই জিভে জল চলে আসছিল, আর গন্ধটা তো অপূর্ব। তো ফার্স্টেই পেয়ে গিয়েছিলাম একদম বড় বড় 3টে আলু, জানো তো, সেটা তোমরা একটু বাদেই দেখতে পাবে। আর ঝরঝরে রাইস, দেখছো রাইসটা কিন্তু খুবই সুন্দর কোয়ান্টিটিতে দেওয়া হয়েছে, আর কোয়ালিটিটাও খুব ভালো। আর তার ভেতরে ছিল অবশ্যই সয়াবিন, আর তার সাথে ছিল বেশ বড় বড় সাইজের কিছু পনির, যেটাও যথেষ্ট সুন্দরভাবে এটার সাথে মিক্স করা ছিল। আর আলুগুলো কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গিয়েছিল, আর কতটা নরম দেখেই বুঝতে পারছো। তো একটু ঝরঝরে রাইস, একটু সয়াবিন, আর একটু নরম নরম গরম গরম আলু দিয়ে একটা গ্রাস নিলাম। উফ সত্যি গাইজ, আমি মানে এতদিন বুঝতে পারতাম না যে ভেজ বিরিয়ানি এতটা কীরকম হবে, কিন্তু খেয়ে বুঝলাম না সত্যি সুন্দর। আর পনিরটাও কতটা দেখেছো, পনিরটা দিয়ে একটা গরজ তো ট্রাই করতেই হবে। তো আবার পনির দিয়ে একটা গ্রাস নিলাম, সত্যি দারুণ, মানে মুখে গিয়ে না ফ্লেভার ব্লাস্ট করছে, জাস্ট মন ভরে যাচ্ছে। তো চলো এবার সোয়া চাপের পালা। সোয়া চাপের ভেতরে জানো তো একটা স্টিক দেওয়া ছিল, মানে সোয়া চাপের এই শেপটা আনার জন্য, সেটা তোমাদেরকে দেখালাম, আমিও জানতাম না ফার্স্টে। তো সোয়া চাপটা শুধুই খেয়ে দেখলাম, না দারুণ অসাধারণ লাগলো সোয়া চাপটা। আর তারপরে একটু সোয়া চাপ আর একটু গ্রেভি দিয়ে রাইসটা ট্রাই করার পালা, আর তার সাথে কি আলুকে ভোলা যায়। তো আমি এইভাবে ট্রাই করে নিলাম, আর ওটাও অসাধারণ লাগলো। তো আমি আমার বিরিয়ানিটা এনজয় করি, আর তোমরা মায়াপুরে এলে অবশ্যই রানা প্রভুর দোকান থেকে কিন্তু এই ভেজ বিরিয়ানিটা ট্রাই করে যেও। টাটা।